আজ আমাদের নেপালের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গেছিলাম নেপালের কাস্কি জেলায় অবস্থিত পোখরা সিটিতে। গ্রাউন্ড লেভেল থেকে মানে কভারেজ করতে এসেছি ক্যামেরাম্যান সুরাজ দাসের ব্লগের সাথে। ফুল কা নাম है গোদাবরী। আই বাস গোদাবরী ফুল। আর এই পোখরা সিটির অন্নপূর্ণা কনজারভেশন পারমিট অফিস থেকে পাওয়া যায় মুক্তিনাথ বা লোয়ার মাস্তাংয়ের ছাড়পত্র। তবে এই ছাড়পত্র পাওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগতো বর্তমানে সেই অঙ্কটা কিছুটা পরিবর্তন হয়েছে। এখন চলে এসেছি ইয়াতায়াত ভবন, মানে এটাকে নেপালের আরটিও বলতে পারো, মেন ব্রাঞ্চ। অ্যাডভেঞ্চারাস নেপাল অ্যাডভেঞ্চার। আজ আমরা ভিজিট করেছিলাম পোখরার দুরন্ত কিছু সাইট সিন স্পট, আর তার সঙ্গে ছিল পোখরার মোস্ট পপুলার ও ফেমাস ফেওয়া তাল বা ফেওয়া লেক। আর পোখরার নাইট লাইফের সঙ্গে জমিয়ে ভুরিবস্তু ছিলই, তবে আজ কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। সেগুলো কি, চলো আগের দিনটা তো শুরু করি। হাঁপিয়ে যাচ্ছি। অফরোড কেমন লাগছে? অফরোড কোথায়? অফরোড এই তো সবে খেলা শুরু। গুড মর্নিং ফ্রম মুগলিং। আরও একটা দিনের সকাল এখনো হয়নি, বাজে 5:30। তো এখান থেকে আমরা যাব আজকে পোখরাতে মোটামুটি পৌঁছতে সময় লাগবে, যা রোড কন্ডিশনের উপরে 4 ঘন্টার মতো বলছে। কিলোমিটার ওই 92-এর আশেপাশে, তার মধ্যে মোটামুটি 50 কিলোমিটার ভালো, তারপর একটা খারাপ বলছে। এটা লোকালদের কাছ থেকে যতটুকু জানা, তারপর তো তোমাদের অন স্পট রিভিউ তো বলবোই কী অবস্থা না অবস্থা। ব্যাগও লোড হয়ে গেছে, সবাই মোটামুটি চাটা খেয়ে নিচ্ছে। আমি একটু আর্লি মর্নিং উঠেছিলাম, উঠে চাটা খেয়ে সকালবেলার কাজকর্ম সেরে নিয়েছি। এই হচ্ছে কার্ডটা দিয়ে দিলাম, এটা দেখে না, এখানে তোমরা এসে থাকতে পারো, থাকা খাওয়া, উপরে লজিং, নিচে ফুডিং। এখন তাহলে ঘড়িতে বাজে 5:44 ইন্ডিয়া টাইম। ওখানে যেহেতু ইন্ডিয়া টাইম রয়েছে, ইন্ডিয়া টাইম বলছি, আর এখানে রয়েছে 6:02 মানে নেপাল টাইম, যেহেতু এখানেতে ম্যাচ চলছে ইন্ডিয়া নেপাল সিমেতে। পোখরা দেখাচ্ছে 104, মানে ওটা একটু বেশি দেখাচ্ছে যেহেতু আমি হোটেলটা সেট করে দিয়েছি। তো বেরিয়ে পড়লাম। জয় মা শিবানী, হর হর মহাদেব, জয় বজরংবলী। এই পেট্রোল পাম্পটাতে পেট্রোল নেই, সামনে বলছে 7 কিলোমিটারেতে পেট্রোল পাম্প আছে। হরি বল, বৃষ্টি পড়ছে তো, এই ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি তো মোটামুটি হয়ে গেল। এ তো পাম্প বন্ধ। আমার একটা দাগে পড়ে গেছে, একটা দাগেতে কত দূর যেতে পারবো? 30-35 কিলোমিটার যাওয়া তো চাপ হয়ে যাবে, টেনশন হয়ে গেল তো, তার সাথে আবার বৃষ্টি। চলো আস্তে আস্তে এগোই। পেয়েছি দেখতে, একজন উঠেছে, হ্যাঁ নেপালি। বাইরের কারেন্সি ইউজ করে এমন কিছু টাফ না, আমি কত কিছু ভেবে নিই। আর এখন ভিডিও করবো না, ঠিক আলো ফুটলে আবার করবো। পাম্পে তেল ভরে বার হওয়ার সময় দেখি বৃষ্টিও থেমে গেছে। তবে এইটুকুনি বুঝতে পারছিলাম, যত আমরা উপরে উঠবো কুয়াশার দাপট তত বাড়বে। এরপর আবছা অন্ধকারের মধ্যে দিয়ে মাছরাঙ্গি নদীকে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর ভোরের আলো ফুটতেই আমরা যেন ফিরে গেলাম এক স্বপ্নের জগতে। আজ সকালে আলো ফুটলেও সূর্যের দেখা পাইনি, কিন্তু তাতে যেন এই জায়গাটা আরো মায়াবী হয়ে উঠেছে। সেখানেই ছিল একটা মিষ্টি আন্টির চমৎকার ক্যাফে, দারুণ লোকেশনে, আর সেখানেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা দুজনে। ये फूल का नाम है गोदावरी। आई बस गोदावरी फूल साल में एक बार होता है इस टाइम पे। हम लोग के वहाँ पे शायद इसका नाम है चंद्रमल्लिका, ऐसा कुछ करके। चंद्रमल्लिका ये हर वक्त मिलता है? हाँ, हर वक्त निकलता है। अच्छा, ये भी निकलता है, ये भी निकलता है।
सदाबहार है, ये सदाबहार। बसंती है इसका नाम। अच्छा अच्छा, बसंती। हाँ। সামনের ভিজিবিলিটি পুরো জিরো। ও ভাই সাহ, কি অ্যাম্বিয়েন্স পাচ্ছি, অসাধারণ লাগছে। সামনের গাড়িটা দেখা যাচ্ছে না, এতক্ষণ পর দেখা গেল। দেখো পুরো ভিজিবিলিটি জিরো। কোন দিকে রাস্তা দেখছে, ম্যাপ দেখতে হচ্ছে, এদিকে ঘুরছে। ও বাবা, এইরকম ঘন কুয়াশার মধ্যে বাইক চালাতে দেখেছি অনেককে, মোবাইল আর টিভির পর্দায়, কিন্তু আজ নিজে এই অ্যাম্বিয়েন্স ফেস করতে দারুণ লাগছিল। 10 ফিট দূরে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা দেখতে না পাওয়া, গাঢ় কুয়াশায় নিজেদের ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, যেন মনে হচ্ছিল আমি আজও অন্য কারোর ভিডিও দেখছি 3D চশমা পরে। দারুণ অ্যাডভেঞ্চার ফিল করছিলাম। মুগলিং থেকে পোখরা যাওয়ার হাইওয়ের কাজ প্রায় শেষ পথে। কিছু জায়গায় ডাইভারশন থাকলেও 80% রাস্তা তৈরি হয়ে গেছে। দুরন্ত চওড়া রাস্তা। এই রাস্তাটাই মুগলিং থেকে কাঠমান্ডুকে কানেক্ট করছে। যতটুকু পাথরের রাস্তা পেয়েছি সেটা ম্যানেজেবল। ভাই আমার গোপ্রোটা দেখো কি কাদা, এটা কি? গাড়িটাও মোটামুটি একটু কাদা ফাদা লেগেছে হালকা হালকা। গ্রাউন্ড লেভেল থেকে মানে কভারেজ করতে এসেছি ক্যামেরাম্যান সুরাজ দাসের ব্লগের সাথে। নীল এবং স্টার জলসা, জি বাংলা, গুড নিউজ, সব নিউজ, বিবিসি নিউজ, নেপাল নিউজ। কেমন জোশ কেমন আছে? আমার আগুন জোশ আছে, আগুন জোশ। অফরোড কেমন লাগছে? অফরোড কোথায় অফরোড? এই তো সবে খেলা শুরু, সবে খেলা শুরু। অফরোড পেয়েছো? অফরোড কলকাতা যারা গাড়ি চালানোর জন্য একদম আরাম। মানে বর্ষাকালে আমরা এতে খারাপ রাস্তায় গাড়ি চালিয়েছি, এতে খারাপ রাস্তায় গাড়ি চালায়, তাই না? সত্যি কথা, একদম। তাই লোকজনকে ডিসকারেজ না করে যারা নেপাল আসতে চাও তারা এসো, একদম বিন্দাস আছে, বিন্দাস আছে। 82 কিলোমিটার আসার পর আমরা সূর্য উঠে গেছে, আকাশ নীল হয়ে গেছে, মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে। এইবার তোমাদের আমি দেখাবো স্নো ক্যাপ মাউন্টেন। রাস্তা মোটামুটি অ্যাভারেজ ভালোই আছে, কোনো সেরকম মারাত্মক খারাপ কিছু পাইনি। মাঝখানে মাঝখানে ওই 100 মিটার বা তার থেকে কম 50 মিটার এইরকম একটু রাস্তা হয়তো মানে সেই ভাঙাচোরা মতো হয়ে রয়েছে, বাদ বাকি কিন্তু এরকম পুরো টার্ম্যাক রোড, বহুত চওড়া রোড। পোখরা সিটির গেটে আমরা এন্টার করতে চলেছি, আর আমাদের পাশে এইরকম ভিউ। গোপ্রোতে আসবে না বলে দাঁড়িয়ে অ্যাপেল দিয়ে দেখাচ্ছি আর কি। পুরো পিকটা দেখো এইখান থেকে, পুরো স্নো ক্যাপ মাউন্টেনটার রেঞ্জটা দেখো, এইটা দেখো পুরো বিগ সাইজের। ও সাইজটা দেখো পুরো বিগ সাইজের। আরো ভালো পাবো সামনে। এই মাউন্টেন গুলো দেখবো বলেই তো এসছি। দিদি ये कौन सा पहाड़ है? আচ্ছা এটা হচ্ছে ধওলাগিরি। তো আমরা পোখরাতে ঢুকে গেছি, ঢুকে গেছিলাম প্রায় 10:30টার দিকে। তো একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে 11:06 বাজে এখন যাচ্ছি হচ্ছে ওই পারমিট অফিসে। এখন গিয়ে মোটামুটি পারমিটটা করাবো, আর যতক্ষণ আমি পারমিটটা করাচ্ছি ততক্ষণে তোমরা এই রুমটা একটু দেখে নাও। জায়গাটা মোটামুটি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, সেটা তোমাদের প্রিয়া বলে দেবে। ততক্ষণে আমি কাজটা করে নিই, আর প্রিয়াও রেডি হয়ে যাক, তারপর এসে এখানকার সাইট সিনে বেরোবো। এই হচ্ছে আমাদের পোখরার হোটেল, হোটেল দ্বীপ ওয়েসিস, 3তলা হোটেল। সুন্দর একটা মানে পরিবেশটা বেশ সুন্দর, আর রুম কস্টটা আনলে আরও আনন্দ লাগবে। একটু অগোছালা থাকবে, রাইডারদের জানো অগোছালা জীবন। তো এখানে ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে মোটামুটি 3 জন শুতে পারে। একটা চেয়ার আছে, এপাশে একটা চেয়ার আছে, একটা আলমারি টাইপের আছে, একটা আয়না আছে। বাথরুমটা দেখো ঝলমল করছে। তো এখানে গিজার নেই, ওরা কিন্তু গরম জল প্রোভাইড করে। এবার বলি রুম রেট। এটা রুম রেট হচ্ছে 1500 টাকা, কিন্তু আমাদের 1000 টাকা দিয়েছে নেপালি। ইমিগ্রেশন অফিস পোখরা। আমি ভুলে গেছি আমার ওয়ানসারটা আনতে, ছবি তোলা আছে। এত কাছাকাছি চলে এসেছি, এখন মনে পড়েছে। চলো একবার ট্রাই মেরে নি, যদি পেয়ে যাই তো সব থেকে ভালো।
सकता हूँ। मुक्तिनाथ পারমিট चाहिए था। আমাদের পারমিট হয়ে গেছে। পারমিটের একটা ব্যাপারটা বলে দিই, যেটা আমার নিজেও জানা ছিল না, এখানে জানতে পারলাম। পারমিট হচ্ছে আমি আছি, প্রিয়া আছি, দুজন যাচ্ছি। তার মানে আমরা যাচ্ছি হচ্ছে গন্দ্রুক যাচ্ছি কালকে, আর তারপর যাব মুক্তিনাথে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার জন্য একটা গন্দ্রুকের পারমিটের ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আর একটা হচ্ছে মুক্তিনাথের জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, মানে দুটো ফর্ম ফিল আপ করতে হবে। ডেট অফ জার্নিটা তোমরা মোটামুটি দিতে পারো, 7 দিনের টাইম রাখতে পারো, সেটার জন্য কোনো টাকা পয়সা বাড়বে না। 7 দিনের জায়গায় 15 দিনও দিতে পারো, মানে দেখা গেল 10 তারিখ থেকে তুমি 25 তারিখ করে দিতে পারো। তোমরা তার আগে ফিরে আসবে, তবুও ডেটটা তোমরা বেশি করে বাড়িয়ে দিতে পারো, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো ফর্ম ফিল আপ হবে। আমার দুটো ফর্ম ফিল আপ হয়েছে, আর হচ্ছে তোমাদের এখানে ফর্মগুলো দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি আমি। আর প্রিয়ারও দুটো ফর্ম ফিল আপ হয়েছে। সেক্ষেত্রে আমার খরচা পড়লো গন্দ্রুকের জন্য 1000 টাকা, মুক্তিনাথের জন্য 1000 টাকা, মানে আমার 2000 এনসি প্লাস প্রিয়ার হচ্ছে 2000 এনসি, মানে পার পার্সন কিন্তু পার পারমিটে 1000 টাকা। আর দুটো পারমিট তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি আমি। আর এবার যাচ্ছে হচ্ছে একটা রোড পারমিট, রোড চালান হয়, যেটা ঘাসাতে চেক করে আর সবাইকেই ফাইন করে। তো ওইটা মোটামুটি বানিয়ে নিতে পারলে ফাইনটা আমাদের যাবে না। আর ডাইরেক্ট বানালে কত খরচা পড়ে সেটাও দেখে নিচ্ছি। পাশে দেখো, ভিউটা দেখো, কোথা দিয়ে বাইক চালাচ্ছি। ওফ, ভিউ দেখতে পাচ্ছ? গোপ্রোতে কতটা আসছে আমি জানি না। সামনে স্নোক্যাপ মাউন্টেন, একটু এগিয়ে যাই, দেখো গাছটা, ওই দেখো। ওফ, এটা কি, এটা কি? আমি তো এই জন্যই এসছি। পুরো জায়েন্ট সাইজের একটা পাহাড়, মানে গোপ্রোতে ছোট হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু কি বলবো তোমাদের, জায়গাটা হচ্ছে ইয়াতায়াত, হ্যাঁ ঠিক মনে পড়েছে, ইয়াতায়াত অফিস। এইখান থেকে ওই পারমিটটা বানানো যায়। অফিসটার ভেতরে ঢুকতে হবে। এখন চলে এসেছি ইয়াতায়াত ভবন, মানে এটাকে নেপালের আরটিও বলতে পারো, মেন ব্রাঞ্চ। তো ওই ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম যে ঘাসা চেকপোস্টে অনেক সময় আটকে তারপরে একটা ফাইন করে 500 টাকা। আবার ওনারা বলে এটা যদি আমরা ইয়াতায়াত ভবন থেকে বানিয়ে নিতাম তাহলে 200 টাকায় হয়ে যেত। তো আমরা ফাইন কেন দেবো, প্রপার নিয়মেই যাব, ওরকম জেনে শুনে কেন যাবো। এরকম একটা ইউটিউবার বন্ধুর থেকেই দেখেছি, সে শেয়ারও করেছে ভিডিওটা, তার স্ক্রিনশটটাও রেখেছি আমি। তা এটা দেখিয়ে এখানে যখন আমি বলছি যে এরকম একটা কোনো ঘটনা হয় যেটার জন্য ওনারা ফাইন করে 500 টাকা, তো বলছে না এরকম তো কোনো দরকারই নেই কোনো কিছু, আপনাদের ভান্সার আছে? আমি হ্যাঁ আমাদের ভান্সার আছে। বলছে মুক্তিনাথের পারমিট পার পার্সন, আর যে হ্যাঁ সেটাও করিয়ে নিয়েছি। বলছে না তাহলে এরকম তো কোনো কিছু নেই। কি হচ্ছে ব্যাপারটা, বলে ঠিক আছে তাহলে আমি দেখছি। বলে ও ঘাসাতেই ফোন করেছে, বলছে আপনি 2 মিনিট দাঁড়ান, আমি জেনে নিচ্ছি। এরকম কোনো পারমিশন কিন্তু কিছু নেই, বা এরকম কোনো ফাইন করার মতো কিছু নেই। मैम कुछ खबर आया? ओ अच्छा ठीक है। আরেকজনকে ফোন করে বলছে, মানে কেউ বলছে যে এরকম কিছু ব্যাপার নেই। তো আমরা উঠবো এখনই মাউন্টেনের ওপরে শিব টেম্পল দেখতে। শিব টেম্পলের ওখান থেকে যাব হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডাতে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 7 কিলোমিটার, টাইম লাগবে মাত্র 20 মিনিট। এই দুটো সাইট সিন আপাতত করবো, করে বিকেলবেলার দিকে ফেওয়া লেগে এসে বোটিং করার ইচ্ছা আছে। জানি না কতক্ষণে এই দুটো কমপ্লিট করতে পারবো। ওই যে উপরে দেখা যাচ্ছে দেখো ওয়ার্ল্ড পিস প্যাগোডা, আর শিব টেম্পল হচ্ছে ওই উপরে দেখা যাচ্ছে। আমি জানি না কতটা উপরে দেখা যাচ্ছে, ওখানেই উঠবো, মানে এতটা পাহাড়ের উপরে উঠবো, ভাবতে পারছো মানে কত অল্প সময় কত উপরে উঠবো। অ্যাডভেঞ্চারাস নেপাল, অ্যাডভেঞ্চার। পারমিট অফিস আর আরটি অফিসের কাজগুলো করতে বেশ কিছুটা সময় লেগে যাওয়ার কারণে আজ দুপুরে লাস্ট ঠিক করে করা হয়নি। বাড়ি থেকে নিয়ে যাওয়া কিছু ড্রাই ফ্রুট দিয়ে পেট বাবাজিকে সন্তুষ্ট করে বেরিয়ে পড়েছিলাম আমরা সাইট সিনের উদ্দেশ্যে। পুরো একদম অল্প একটুখানি টাইমের মধ্যে উপরে তুলছে, চচ্চর করে তুলছে। কি লেভেলের উঁচু, পাওয়া যাচ্ছে না। অ্যাডভেঞ্চার পুরো এইরকম হয়ে রয়েছে রাস্তা, 45 ডিগ্রি বেশি মনে হচ্ছে যেন অ্যাঙ্গেল। চলে এসছি ওয়ে টু স্তূপা। আচ্ছা এরপর পায়ে, আচ্ছা তাহলে ভালো। এই রাস্তাটা দিয়ে জাস্ট এলাম, আবার এই রাস্তাটা দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছে বাবার কাছে।
এখান দিয়ে সিঁড়ি আছে, তারপরে জানি না কি আছে, প্রিয়া বললো ওখানে সিঁড়ি নেই, এমনি স্লোপিং, ওটা দিয়ে উঠবো। আর নিচে মোটামুটি এরকম জায়গা রয়েছে, পার্কিং আছে, আমরা ওখানটা বাইক পার্কিং করে দিয়েছি। রাস্তা, প্রিয়া দাঁড়িয়ে রয়েছে দুটো হেলমেট নিয়ে। ট্রেকটা করলে বুঝতে পারবো নিচের কন্ডিশন। এই পিচ প্যাগোডায় ওঠার সময় আপনারা দু রকমের অপশান পাবেন, এক পাশে দিকে স্লোপ টাইপের করে দেওয়া ফ্ল্যাট, আর একটা সিঁড়ি। আর আসার সময় এরকম প্রচুর জিনিসপত্রের দোকান আছে, আপনারা যদি শপিং করতে চান শপিং করতে পারেন। এখনও বেশ কিছুটা বাকি আছে, হাঁপিয়ে যাচ্ছি। তবে খুব উঁচু নয়, মোটামুটি ফ্ল্যাট আছে। এখানে যখন আপনারা একদম উঠে আসবেন, উঠে আসার পর এখান থেকে মানে ধওলাগিরি, অন্নপূর্ণা, আরও বেশ কিছু মাউন্টেন, আমার নাম জানি না, কিন্তু এত জায়েন্ট সাইজে দেখতে পাবেন আপনার, মানে ওই যে উঠে আসার যদি কষ্টটা হয় সেটাও পর্যন্ত পুরো মানে সার্থক হয়ে যাবে। আর এখান থেকে নিচের পুরো পোখরা সিটিটাকে দেখা যায়, এই পাশে ফেওয়া লেক এবং পোখরা এয়ারপোর্টও এখান থেকে দেখা যায়। আর শান্তিস্তূপার ভিডিও করতে পারা যায় না, ওই জন্য আপনাকে দেখাতে পারছি না, ফটোটা আপনাদের দিচ্ছি। আমাদের ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শিব টেম্পল। ওঠাটা যতটা কষ্ট ছিল, নামাটা তো কষ্ট অবশ্যই নয়, তাড়াতাড়ি নেমে যাব। এরপর পুমদিকোট শিব স্ট্যাচু ঢোকার মুখে বেশ কিছুটা আগে থেকে দেখি নো এন্ট্রি হয়ে আছে, মানে গাড়ি ঘোড়া যাতায়াত বন্ধ, হেঁটে পৌঁছতে হবে শিব মন্দিরে। মন্দিরের পাশে যে পার্কিংটা ছিল সেটা এখন প্রাইভেট প্রোটেক্টেড এরিয়াতে পরিণত হয়েছে। কারণটা চলো বলছি। ও সামনের ভিউটা দেখো, হোয়াট এ ভিউ লাগছে, হোয়াট এ ভিউ। পুরো মানে কিং সাইজের পাহাড়, কিং সাইজ, অসাধারণ। শিব টেম্পল এসে পৌঁছে গেছি, কিন্তু এই রাস্তাটা মোটরেবলই ছিল, কিন্তু এখানে রাষ্ট্রপতি আসার জন্য নো পার্কিং করে দিয়েছে, ওই জন্য এখন হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। তবে নেক্সট লেভেলের খাড়াই, এই যে ক্যামেরাতে কিছু বোঝা যাবে না, কিন্তু উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। নেপালের আজকে ভিজিটে এসছে নেপালের রাষ্ট্রপতি। নামটা মানে নেপালিতে বলছে বলে বুঝতে পারছি না কিছু। আর এই হচ্ছে হর হর মহাদেব, বাবা পিছনে বসে আছে, বাবা এইদিকে মুখ করে বসে আছে, আর বাবার ঠিক পিছন দিকে ডামরু, আর তার পিছন দিকে রয়েছে হচ্ছে অন্নপূর্ণা, ধওলাগিরি। এই যে এটা হচ্ছে অন্নপূর্ণা, আর এই পাশে রয়েছে হচ্ছে ধওলাগিরি। এটা হচ্ছে পুরো উপরের পোখরা সিটি, আর এই হচ্ছে ফেওয়া তাল। পোখরা শহরটাকে পুরো উপর থেকে নামার সময় দেখা যাচ্ছে। এবার যাচ্ছি পোখরা লেকে, খুব সম্ভবত বোটিং 5টা পর্যন্ত হয়, আর আমাদের এখন বাজে নেপালি টাইমেতে হচ্ছে 4:20। জানি না গিয়ে খোলা পাবো কিনা, যেতে লাগবে প্রায় 27 মিনিট। এরপর ফেওয়া লেকের বার্হি ঘাটে এসে দেখি তখনও টিকিট কাউন্টার খোলা আছে, তাই দেরি না করে দুটো টিকিট কেটে নিই তালবারাহি টেম্পল ভিজিট করার জন্য। টিকিটটা কেটে নিলাম, এইখান থেকে তালবারাহি মন্দির যাব, রিটার্ন আসবো। দুজনের 280 নেপালি, মানে 140 করে ইচ। এই মন্দিরটা রয়েছে ফেওয়া লেকের একদম মাঝখানে ছোট্ট একটা দ্বীপের ওপর। এই মন্দিরটা নেপালের খুবই পপুলার ও পবিত্র মন্দির। প্রতিদিনই এই মন্দিরে নেপালের স্থানীয় মানুষজন দর্শন করতে আসে, আর এই মন্দিরে পৌঁছানোর একটাই পথ, সেটা হলো জলপথ। বোটের মধ্যে অবস্থা কেঁচো হয়ে গেছে।
আমরা এখন তালবাড়াই মন্দিরের কাছে চলে এসেছি ফেওয়া লেকে করে, বোটে করে। কতই খরচা লাগলো বললাম, এই সরি ফেওয়া লেকে না, বোটে করে ফেওয়া লেকের মধ্যে দিয়ে। তালবাড়াই মন্দির হলো একটি বিষ্ণু মন্দির। আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আমরা তালবাড়াই মন্দির দেখে ফেরার পরে দেখি সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যাস্তের আলোতে ধৌলাগিরি, অন্নপূর্ণা, ফিস্টেল মাউন্টেনগুলো অপূর্ব লাল হয়ে উঠেছে। আর সেই দৃশ্য আমরা নৌকায় বসে বসে দেখতে দেখতে যেখান থেকে নৌকা বিহার শুরু করেছিলাম সেই ঘাটেই ফিরে এসেছিলাম আবার। পোখরা লেক সাইডের বারাইঘাটে ফিরে এসে আমরা হোটেলে ফেরত যাইনি, কারণ এই বারাইঘাটে সন্ধ্যে 6টার সময় অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি, অনেকটা ওই বারাণসী স্টাইলে। সেটা আমি আগে থেকে জানতাম, তাই আমরা সেদিন সন্ধ্যেবেলাটা সেখানেই কাটিয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরি করার পর মনটা আরও উড়ু উড়ু ঘুরু ঘুরু করলেও শরীরটা সঙ্গ দিচ্ছিল না, তাই ঠিক করলাম এমন একটা জায়গা ঠিক করব যেখান থেকে লেক সাইডের মার্কেট ভিউটাও পাওয়া যায় আর তার সাথে পেট পুজোটাও করা যায়। তখনই চোখের সামনে চলে এলো এই রেস্টুরেন্টটা, আর ঠিক করে ফেললাম এই রুফটপ রেস্টুরেন্টটা থেকেই পোখরার নাইট লাইফটা এনজয় করব। নেপালে এসে মোটামুটি নেপালি প্লাস ইন্ডিয়ান ফুড দেখতে পেয়েছি। উপরে গিয়ে দেখছি কিরকম কি দাম খাওয়া দাওয়ার আছে। সকাল থেকে তো লাঞ্চ স্কিপ হয়ে গেছে, এখন একটু ভালো করে টিফিন করবো আর রাতের খাবারটা ভাবছি এখান থেকে নিয়ে, যদি স্টক রিজনেবল থাকে। দেখা যাক কিরকম কি দাম বলে। বুঝতে পেরেছি হোটেলটা কিন্তু হেভি জায়গা। হোটেলটার নাম আমরা বলে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলটার নাম। নেপালে ইন্ডিয়ার খাবার পাবে, ইন্ডিয়ার খাবার মোটামুটি এখন আপাতত একটু টিফিনেতে মোমো অর্ডার করেছি। রাত্রেবেলা ভাবছি একটু মটন খাবো, সকালবেলা খাওয়ার স্কিপ হয়ে গেছে তো ওই জন্য রাত্রেবেলা মটন খাওয়া আছি। জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো একদম স্ট্রিটের পাশে ওপরেতে। আর এই হচ্ছে হোটেলটার অ্যাম্বিয়েন্স পুরো। একটু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি থেকে একটু রেস্ট নিতে হবে। রেস্ট হবে না, ব্যাগ ট্যাগ গোছাগুছি করতে হবে। হ্যাঁ, যেই জলটা দিয়েছে কিন্তু গরম জল দিয়েছে। অবশ্যই কিন্তু তোমরা আসলে এই জায়গাটা সার্চ করতে পারো, গুগল করলে এসে যাবে। আশা করছি নেপালিতে তোমার 500 টাকা হচ্ছে মটন কারি, ইন্ডিয়াতে তোমার 313 হচ্ছে না, 312। 300 টাকা মটন তো ঠিকই আছে, আর নান 50 টাকা করে, ঠিকঠাক। কালকে যাবো একটা সুন্দর জায়গা, কালকের ব্লগটা মিস করো না ভাই। আজকের ব্লগটায় তো একটু হেপাতাক হয়ে গেছে। দুটো সাইড সিন, 3টে সাইড সিন আপাতত তোমার কাছে পেন্ডিং রয়েছে। আশা করছি ফেরার সময় আমি কভার করে তোমাদের দেখাবো অবশ্যই। হ্যাঁ, মানে পোখরা একটা মানে নেপালে একটা হাব বলতে পারো, যেমন কাঠমান্ডু টুরিস্ট সিটি অফ নেপাল যাকে বলা হয়। প্রিয়া রিভিউ দেবে খেয়ে। ভালো ভালো খেতে, ভেতরটা দেখিয়ে দাও একটু। বলে দাও, তুমি খাও। এবার এখান থেকে ডিনার নিয়ে নেবো প্যাকিং করে। হ্যাঁ, বেশ ঠিক আছে। রাত্রেবেলা খেতে কি নিচ্ছ? মটন দো পেঁয়াজি আর হচ্ছে তন্দুরি। মটন দো পেঁয়াজি নেবো, মটন দো পেঁয়াজি আর হচ্ছে তন্দুরি। আর 3টে করে এটা 1 প্লেট নিয়ে রাখবো। তাহলে আমি একটা নেবো, তন্দুরি একটা খাবো। আমাদের এখানে বিল হয়েছে হচ্ছে মটন দো পেঁয়াজি 500 টাকা, এনসি সব এনসিতে বলছি। আর হচ্ছে দুটো চিকেন মোমো 250, 500, আর দুটো নান নিয়েছি 90 করে দুটো, মানে 180। টোটাল হয়েছে 1180, মানে বিকেলবেলার ইভিনিংয়ের স্ন্যাক্স বলতে পারো, ইভিনিং স্ন্যাক্স প্লাস রাত্রের ডিনার সব মিলিয়ে 1180তে ডান। খাবার হিসাবটা বলেছিলাম তোমরা মোটামুটি একটা বাজেট করতে পারবে তোমরা কিরকম কী খেতে পারো। আর হোটেলের নামটা তো ওখানে তোমরা দেখে নিয়েছো, তোমরা দেখিয়ে দিয়েছি তখন। মোটামুটি রাতবেলা খাবার বলেছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটু হেপাতে রয়েছে আজকে ভিডিওটা, একটু অ্যাডজাস্ট করো। অবশ্যই কালকে থেকে ভালো ভিডিও দেবো। কালকে থেকে পুরো তুমি সব সেট আপ করে নিয়ে বেরোবো, সব কিছু হসপট যাতে না হয়। সত্যি করা স্পট কিন্তু এবার থেকে এক্সাইটিং হতে চলেছে।
মিস করো না ভিডিওগুলো আর প্রচুর skip তোমাদের করে ভালো। দেখো না। না আজকে ডেট হচ্ছে 17ই ডিসেম্বর, ঠান্ডা সেরকম নেই। এই দেখতে পাচ্ছ একটা থার্মাল পরে রয়েছি, একটা টি শার্ট ভেতরে রয়েছে, আর ভেতরে একটা লাক্স কজি রয়েছে, কটসুল জানিয়া না। আর পারলাম না। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট।